প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে সাকিব। স্বাগতম আমাদের চ্যানেল আরাফাত ভয়েসে। আজকের গল্পে আছে এক নারীর অদম্য সাহস, আত্মসম্মান আর প্রতিশোধের চেয়েও বড় কিছু। যে স্ত্রীকে স্বামী ভেবেছিল ভিক্ষুক, সে আজ নিজের পায়ে দাঁড়িয়ে পুরো সমীকরণ বদলে দিয়েছে। এখন গল্পটি শুরু করা যাক। তালাকের পর স্বামী এসেছে তালাকপ্রাপ্তা স্ত্রীর বাসায় ভরণপোষণের টাকা দিতে। স্ত্রী দেখিয়েছেন এমন একটা দৃশ্য যা দেখে তার মাথা ঘুরে গেছে। সন্ধেবেলা রাহুল তার ঝকঝকে গাড়ি থেকে একটা আবাসিক পাড়ার বাইরে নামল। তার পকেটে ছিল একটা খাম, যাতে 25,000 টাকা, কোর্ট কর্তৃক নির্ধারিত ভরণপোষণ। রাহুলের ঠোঁটে ছিল এক নিষ্ঠুর হাসি। সে ভাবছিল, আজ দেখব ওই রানীকে। আলাদা হওয়ার 8 মাস হয়ে গেছে, অভাবের চাপ নিশ্চয়ই অনুভব করছে। আজ যখন এই 25,000 টাকা ওর মুখে ছুঁড়ে মারব, তখন ওর চোখে সেই অসহায়তা দেখব যা আমাকে শান্তি দেয়। বাড়ির দরজা আধ খোলা ছিল। রাহুল বেল না বাজিয়েই ভেতরে ঢুকল এবং কর্কশ গলায় চিৎকার করে উঠল, প্রিয়া, বাইরে আয়, তোর ভিক্ষার টাকা এনেছি। কিন্তু কোনো উত্তর এলো না। রাহুল রাগে লবির দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভেতরে হলের মধ্যে 3টে বড় বড় টেবিল রাখা ছিল। সেগুলোর উপর বড় বড় বাক্স, প্যাকিং মেটেরিয়াল আর আচারের জার আর পাপড়ের প্যাকেট রাখা ছিল। একপাশে কুরিয়ার কোম্পানির 2টো ছেলে দাঁড়িয়ে বড় বড় কার্টুন প্যাক করছিল, আর অন্য পাশে দাঁড়িয়েছিল প্রিয়া। সেই প্রিয়া যে একসময় রাহুলের এক ডাকেই কেঁকে উঠত, আজ পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কানে ব্লুটুথ লাগিয়ে কোনো সাপ্লায়ারের সাথে কথা বলছে। হ্যাঁ স্যার, 50 কেজির অর্ডার আজ সন্ধে নাগাদ ডিসপ্যাচ হয়ে যাবে। কোয়ালিটিতে কোনো আপোষ হবে না। রাহুল হতভম্ব হয়ে গেল। সে যে মহিলাকে ভিক্ষা দিতে এসেছিল, সে সেখানে একজন বসের মতো দাঁড়িয়ে আছে। রাহুলের পুরুষ অহংকার জেগে উঠল। সে সহ্য করতে পারছিল না যে প্রিয়া তাকে অবজ্ঞা করছে। সে দ্রুত এগিয়ে গেল এবং প্যাকিং করা ছেলেদের ধাক্কা দিয়ে প্রিয়ার কাছে পৌঁছে জোরে চিৎকার করল, শুনতে পাচ্ছিস না? আমি এসেছি তোর স্বামী। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কাজ করা ছেলেরা থমকে গেল। প্রিয়া ধীরে ধীরে চোখ তুলল। তার চোখে আগের মতো সেই ভয় আর ছিল না। সে রাহুলের চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের তালাক হয়ে গেছে। আপনি এখন আমার কাছে শুধু একজন ভিজিটার। আর এই টাকার কথা বলছেন তো? রাহুল বাবু, এই টাকা নিজের পকেটেই রাখুন। আমার এগুলোর প্রয়োজন নেই। আপনার এই 25,000 টাকার চেয়ে বেশি তো আমি আমার স্টাফদের বোনাস দিয়ে দিই। রাহুলের মুখ রাগে লাল বেগুনি হয়ে গেল। তোর এত বড় সাহস! সামান্য ব্যবসা শুরু করেছিস বলে মুখ চলছে? তারপর মুখে এক বিষাক্ত হাসি এনে বলল, তা হঠাৎ এত টাকা কোথা থেকে এলো প্রিয়া? কারো সাহায্য নিয়েছ নাকি? তার ইঙ্গিত পরিষ্কার ছিল। সে প্রিয়ার চরিত্রের উপর প্রশ্ন তুলছিল। প্রিয়ার মুখ রাগে ফেটে পড়ছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। উত্তর নেই তো? আমি জানতাম। যাক, তোমার জীবনে আমার আর কোনো আগ্রহ নেই। এই বলে প্রিয়াকে ঘৃণার চোখে দেখে রাহুল বাইরের দিকে যেতে লাগল। তখনই পেছন থেকে প্রিয়ার গলা শোনা গেল, থামুন রাহুল বাবু, এত তাড়া কিসের? যখন এসেই পড়েছেন, তখন একটা দৃশ্য দেখে যান। রাহুল দরজায় থমকে দাঁড়াল। সে না ঘুরেই রাগে বলল, কি দেখাতে চাও আমাকে? তোমার এই নাটকে আমার কোনো আগ্রহ নেই। প্রিয়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, একবার দেখেই নিন না। যদি মাথা না ঘুরে যায় তো আমার নাম বদলে দেবেন। রাহুলের হৃৎস্পন্দন বেড়ে গেল। প্রিয়ার কাছে এমন কি থাকতে পারে যা তাকে ভয় দেখাতে পারে? সে ধীরে ধীরে ঘুরল। প্রিয়া সেখানে ঝোলানো একটা পর্দার কাছে গেল এবং এক ঝটকায় পর্দাটা সরিয়ে দিল। পর্দার আড়ালে যা ছিল তা দেখে রাহুলের চোখের মণি বড় হয়ে গেল। সত্যিই রাহুলের মাথা ঘুরে গিয়েছিল। এটা অসম্ভব ছিল। কি এমন দেখালো প্রিয়া যে রাহুল তলতে তলতে পিছিয়ে গেল, যেন সে নিজের মৃত্যুকে সামনে দেখছে। এই গল্প শুরু হয় 6 বছর আগে। প্রিয়া ছিল এক সহজ সরল এবং অত্যন্ত গুণী মেয়ে। ছোটবেলাতেই বাবা মায়ের ছায়া মাথার উপর থেকে সরে গিয়েছিল। পিসে মশাই তাকে বড় করেছিলেন। প্রিয়ার কাছে বিয়ের মানে ছিল নিজের ঘর, নিজের পরিবার, যেখানে সে সেই ভালোবাসা পাবে যার জন্য সে বছরের পর বছর তৃষ্ণার্ত ছিল। তার বিয়ে হলো রাহুলের সাথে। রাহুল এক ভালো বংশের ছেলে। ঘরে রাহুল ছাড়াও ছিল তার বড় ভাই বৌদি এবং রাহুলের বৃদ্ধা ও পঙ্গু মা, যিনি বিছানায় বা হুইল চেয়ারেই থাকতেন। বিয়ের পর রাহুলের জেদে প্রিয়া নিজের চাকরি ছেড়ে দিল। সে একজন আদর্শ পুত্রবধূ হয়ে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। সে মালিনী ভাবিকেও বড় বোনের মর্যাদা এবং সম্মান দিত। কিন্তু মালিনীর কাছে প্রিয়ার এই ভালো মানুষই কেবল নাটক মনে হতো। সে সহ্য করতে পারছিল না যে ঘরে প্রিয়ার প্রশংসা হোক, তাই সে সবসময় তাকে নিচু দেখানোর সুযোগ খুঁজত। একদিন যখন প্রিয়া পিসির বাড়ি গিয়েছিল, মালিনী সুযোগ বুঝে রাহুলের কান ভাঙাতে শুরু করল। দেওরজি, আপনি এত মডার্ন আর স্টাইলিশ, আর এই প্রিয়া একদম গিঁয়ো।
ও তো আপনার স্ট্যান্ডার্ডেরই নয়। ওর সাথে কোনো পার্টিতে গেলেও আপনারই মানহানি হবে। রাহুল তখন চুপ থাকলেও ভাবির কথার বিষ কাজ শুরু করে দিয়েছিল। প্রিয়ার প্রতি ভালোবাসার জায়গা নিল খোঁটা আর রাগ। কথায় কথায় বকাঝকা আর গায়ে হাত তোলা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ালো। প্রিয়া বারবার কারণ জানতে চাইত, কিন্তু বদলে পেত শুধু অপমান আর তিক্ততা। রাহুলের মা সরলা বেবি এই অন্যায় সহ্য করতে পারছিলেন না। রাহুল যখনই বিনা কারণে প্রিয়ার ওপর চিৎকার করত, তিনি কাঁপানো গলায় বলতেন, বাবা রাহুল, এই মেয়েটাকে কেন কষ্ট দিস? ও সেবাও করে, আবার তোর গালিও খায়। কিন্তু রাহুলের ওপর তখন মালিনী ভাবির কথার জাদু কাজ করে গেছে। সে বিরক্ত হয়ে মাকেই চুপ করিয়ে দিত। মা, আপনি শুধু ওষুধ খান আর বিশ্রাম নিন। তারপর এই দম বন্ধ করা পরিবেশে আশার আলো দেখা দিল। প্রিয়া অন্তঃস্থতা হল। প্রিয়া ভাবল, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। যখন রাহুল নিজের বাচ্চার মুখ দেখবে তখন তার মন গলে যাবে। এই আশার ওপর ভিত্তি করেই প্রিয়া তার গর্ভাবস্থার ৯ মাস কলুর বলদের মতো কাজ করে কাটাল। পা ফুলে যেত, কোমর ব্যথা করত, কিন্তু ভাবির সামনে তার বিশ্রাম নেওয়ারও হুকুম ছিল না। অবশেষে সেই দিন এলো যখন প্রিয়ার কোলে এক ফুটফুটে ছেলে এলো। তার নাম রাখা হলো আদিত্য। প্রিয়া ভেবেছিল বাবা হওয়ার সাথে সাথেই রাহুলের চোখে ভালোবাসা উপচে পড়বে, কিন্তু আফসোস, রাহুলের মুখে বাবা হওয়ার আনন্দ ছিল না, বরং ছিল এক অদ্ভুত উদাসীনতা। সীমা তো তখন অতিক্রম হল যখন ডেলিভারির ৩ দিন পরেই মালিনী ভাবি প্রিয়ার মাথার কাছে এসে দাঁড়াল। মহারানী, অনেক বিশ্রাম হয়েছে, এবার ওঠো আর ঘরের কাজ করো। কাজ কি প্রতিবেশীরা এসে করবে? আমার কোমর ব্যথা বেগেছে, আর হচ্ছে না। প্রিয়ার শরীর তখনও দুর্বল ছিল, সেলাই কাঁচা ছিল, কিন্তু সে কিছু বলতে পারল না। সে তার শাশুড়ি সরলা দেবীর পাশে ছোট্ট আদিত্যকে শুইয়ে দিল এবং টলমল পায়ে রান্নাঘরে চলে গেল। বিছানায় শুয়ে সরলা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি অসহায় ছিলেন, পঙ্গু ছিলেন। তিনি নিজের নাতিকে বুকে জড়িয়ে শুধু এটাই বলতে পারলেন, হে ভগবান, আমার বৌমা আর এই মাসুম বাচ্চার ওপর দয়া করো। সময় নিজের গতিতে বয়ে চলল। প্রিয়া এখন শুধু তার ছেলে আদিত্যের জন্য বেঁচেছিল। এক রাতে হঠাৎ আদিত্যের শরীর খুব খারাপ হয়ে গেল। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল। রাত ২টো মাঝে প্রিয়া ঘাবড়ে গিয়ে রাহুলকে জাগালো। ওগো শুনছ, ওঠো না, আদিত্যের খুব তেজ জ্বর, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্লিজ গাড়ি বের করো, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। রাহুল ঘুমের ব্যাঘাত ঘটায় রেগে চাদর ছুঁড়ে মারল। তোমার কি মাথা খারাপ? রাত ২টোর সময় কোন ডাক্তার বসে আছে? আমি সারাদিন অফিসে কাজ করি, রাতেও কি শান্তিতে ঘুমাতে দেবে না? চুপচাপ ওকে ঘুম পাড়াও, সকালে দেখব। এই বলে রাহুল পাশ ফিরে শুয়ে পড়ল। প্রিয়া সারা রাত আদিত্যের কপালে জলপট্টি দিল, যাতে জ্বর একটু কমে। বাচ্চাটা সারা রাত কাঁদল। পরের দিন সকালে আদিত্যের অবস্থা আরও খারাপ হল। প্রিয়া রাহুলকে হাসপাতালে যাওয়ার কথা বলল, কিন্তু রাহুল তৈরি হয়ে বাচ্চাকে না দেখেই অফিসে চলে গেল। প্রিয়া বাচ্চাকে কোলে নিয়ে নিজেই হাসপাতালের দিকে রওনা হল, কিন্তু কোনো রিকশা পাচ্ছিল না। প্রতিবেশী এক আন্টি তার ছেলের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। তিনি প্রিয়ার অবস্থা দেখে এগিয়ে এলেন। আরে প্রিয়ামার, কি হয়েছে? প্রিয়া জানালো বাচ্চার অবস্থা খুব খারাপ। আন্টি বললেন, তাড়াতাড়ি আমাদের সঙ্গে গাড়িতে এসো, আমরা হাসপাতালে ছেড়ে দিচ্ছি। প্রিয়া ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়ল। হাসপাতালে ডাক্তার জানালেন বাচ্চার নিউমোনিয়া হয়েছে, তাকে ড্রিপ দিতে হলো। বাচ্চার অবস্থা স্থিতিশীল হতে হতে সন্ধ্যা হয়ে গেল। প্রতিবেশী আন্টি এবং তার ছেলে মানবতার খাতিরে প্রিয়াকে আবার বাড়ি পৌঁছে দিতে এলেন। তখন সন্ধ্যাবেলা, রাহুল অফিস থেকে ফিরে এসেছে। ভেতরে ঢুকে এসে প্রিয়ার কথা জিজ্ঞাসা করতেই মালিনী ভাবি বলল, কে জানে কোথায় গেছে। আপনার নিজের স্ত্রীকে শাসনে রাখা উচিত। সকাল থেকে গায়েব, ঘরের সব কাজ আমাকে করতে হলো। তখনই সামনে একটি গাড়ি এসে থামল। রাহুল দেখল গাড়ি থেকে প্রিয়া তার বাচ্চাকে নিয়ে নামছে। ড্রাইভিং সিটে প্রতিবেশীর জোয়ান ছেলে বসেছিল আর পিছনের সিটে তার মা। কিন্তু মালিনী ভাবির বপন করা সন্দেহের বীজ রাহুলের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছিল। সে প্রতিবেশী আন্টিকে দেখেনি, সে বাচ্চার অসুস্থতা দেখেনি। সে শুধু দেখল তার স্ত্রী এক পরপুরুষের গাড়ি থেকে নামছে। প্রিয়া ঘাবড়ে গিয়ে ঘরের ভেতর ঢোকার সাথে সাথেই দরজার পেছনে দাঁড়িয়ে থাকা রাহুল রাগে আগুনের মতো ফেটে পড়ল। কোথা থেকে আসছিস তুই? রাহুল সিংহের মতো গর্জে উঠল। প্রিয়া কাঁপতে কাঁপতে বলল, ও আদিত্যের শরীর খুব খারাপ ছিল, তাই আন্টি। চুপ! রাহুল এত জোরে চিৎকার করল যে কোলে থাকা অসুস্থ আদিত্য কেঁপে উঠে কাঁদতে শুরু করল। বাহানা দিস না, আমি সব জানি। আমি অফিসে গেলেই তুই ফুর্তি করতে বেরিয়ে যাস আর ওই বাচ্চাকে ঢাল বানাস। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আপনি এ কি বলছেন? আমি তো বাচ্চার চিকিৎসার জন্য। প্রিয়ার কথা শেষ হওয়ার আগেই
এক সজোরে থাপ্পড় প্রিয়ার গালে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে পড়ে যেতে গিয়েও সামলে নিল। সরলা দেবী হুইল চেয়ারে করে ঘর থেকে বেরোলেন এবং চিৎকার করলেন, রাহুল, মারিস না বৌমাকে। কিন্তু রাহুলের উন্মাদনা তখন চরমে। আজের বিচার করেই ছাড়ব। বলতে বলতে সে দ্বিতীয় থাপ্পড় মারল, তারপর তৃতীয়। প্রিয়ার ঠোঁট ফেটে রক্ত বেরোতে লাগলো। সে মেঝেতে পড়ে গেল। নিজের বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে সে মার খাচ্ছিল, কিন্তু নিজের বাচ্চার গায়ে একটা আঁচড়ও লাগতে দিচ্ছিল না। রাহুল প্রিয়ার চুল মুঠোয় ধরে তার মুখ ওপরে তুলল। চরিত্রহীন মহিলা, আমার ঘরের সম্মান রাস্তায় চটকাচ্ছিস? যে প্রতিবেশীর সাথে ঘুরছিলি তার কাছেই কেন চলে গেলি না? সামনে মালিনী কফি খেতে খেতে খুব আয়েশ করে এই দৃশ্য দেখছিল। তার মিশন সফল হচ্ছিল। ঘরে আগুন লেগে গেছে। প্রতিটি থাপ্পড়ের সঙ্গে রাহুলের গালির আওয়াজ আরও বাড়ছিল। কষ্টের যখন সীমা ছাড়িয়ে গেল, প্রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে রাহুলের হাত ঝটকিয়ে সরিয়ে দিল। ব্যাস, অনেক হয়েছে। আর তোমার অত্যাচার আমি সহ্য করব না। রাহুল এক মুহূর্ত থমকে গেল, তারপর ক্রূর হাসি হেসে বলল, আচ্ছা, তা কি করবি? কোথায় যাবি? আমি এক্ষুনি নিজের বাড়ি, আমার পিসির কাছে যাচ্ছি। প্রিয়া ফোন তুলল এবং রাহুলের সামনেই তার পিসির নম্বর মেলালো। কিন্তু ফোন ধরলেন পিসি। হ্যালো? প্রিয়া ফুপিয়ে উঠল, পিসি, আমাকে এখান থেকে নিয়ে যাও। পিসি অবাক হয়ে বললেন, আরে কি হয়েছে? সব কথা বলে প্রিয়া রোতে রোতে বলল, পিসি, এই লোকটা আমাকে মেরে ফেলবে, আর সইতে পারছি না। প্রিয়া আশা করেছিল পিসি ব্যাকুল হয়ে উঠবেন, কিন্তু ওপাশ থেকে আওয়াজ এলো, দেখ প্রিয়া, তুই আর ছোট নোস, তোর পিসেমশাই হার্টের পেশেন্ট। তাকে এই সব বলে আমি তার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। আর শোন, মেয়েদের আসল ঘর শ্বশুরবাড়িই হয়। ওই বাড়ি থেকে তোর ডলি উঠেছিল, এখন ওখান থেকেই তোর অর্থে বের হওয়া উচিত। আমাদের আর বিরক্ত করিস না। ফোন কেটে গেল। প্রিয়ার হাত থেকে ফোনটা খসে পড়ে গেল। সে পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে রইল। ঘরে নিস্তব্ধতা ছিল। ফোন স্পিকারে না থাকলেও ফোনের কথাগুলো সবাই শুনতে পেয়েছিল। তখন রাহুল জোরে হেসে উঠল এবং বলল, দেখলি, শুনলি, খুব তেজ দেখাচ্ছিলি, পিসির বাড়ি যাবি? তোর পিসেমশাই তোকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছে। এখন তুই বাঁচি না মরি তাতে ওদের কিছু যায় আসে না। আমার পায়ের জুতো হয়ে থাকাতেই তোর ভালো। এক মুহূর্তের জন্য প্রিয়ার মনে হল রান্নাঘরে থাকা কেরোসিন নিজের গায়ে ঢেলে এই গল্পের শেষ করে দেয়। কিন্তু পরের মুহূর্তেই বুক কেঁপে উঠল। আমি যদি মরে যাই তবে এই জানোয়ারের কাছে আমার বাচ্চার কি হবে? ওর জীবন তো নরক হয়ে যাবে। ঘরে যদি কেউ প্রিয়ার কষ্ট বুঝতেন, তবে তিনি ছিলেন তার শাশুড়ি সরলা দেবী। প্রিয়া কখনো কখনো তার কোলে মাথা রেখে কাঁদত। সরলা দেবী, যিনি নিজে ওই ঘরে আসবাবপত্রের মতো পড়েছিলেন, প্রিয়ার চোখের জল মুছিয়ে দিতেন। মাফ করে দিস মা, আমার গর্ভের সন্তান তোর জীবন নরক বানিয়ে দিল, আর আমি তোকে সাহায্যও করতে পারছি না। সময় আর ক্ষত দুটোই বাড়তে লাগল। প্রিয়া ওই ঘরে শুধু একজন কৃতদাসের মতো বেজেছিল। বিয়ের ৫ বছর পার হয়ে গেল। আদিত্য এখন ৪ বছরের এবং সে বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠেছিল। একদিন দুপুরে প্রিয়ার ফোনে এক অচেনা নম্বর থেকে কল এলো। হ্যালো, মিসেস প্রিয়া, আমি আদিত্যের ক্লাস টিচার বলছি। হ্যাঁ ম্যাডাম, আদিত্য ঠিক আছে তো? শিক্ষক গম্ভীর ও চিন্তিত গলায় বললেন, মিসেস প্রিয়া, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আজ ক্লাসে আমরা বাচ্চাদের মাই ফ্যামিলি টপিক নিয়ে বলতে বলেছিলাম। সব বাচ্চা খুশিতে বললেও আদিত্য চুপ ছিল। আমি যখন জোড়াজুড়ি করলাম, ও যা বলল তা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। ও বলেছে, আমার বাড়িতে যেতে ভালো লাগে না, সেখানে পাপা মামিকে খুব মারে, ও রাক্ষসের মতো। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। টিচার আরও বললেন, ম্যাডাম, আদিত্য খুব ভয় পেয়ে আছে। ওর মনে এবং মস্তিষ্কে ঘরের পরিবেশের খুব খারাপ প্রভাব পড়ছে। ওর খেয়াল রাখুন। ফোন কেটে গেল, কিন্তু প্রিয়ার কানে ওই শব্দগুলো বাজতে লাগল, পাপা রাক্ষসের মতো। তার মনে পড়ল কিভাবে আদিত্য মাঝে মধ্যেই তাকে জিজ্ঞেস করত, মাম্মি, তুমি তো পাপার সব কথা শোনো, তাও পাপা তোমাকে কেন মারে? আমার বন্ধুর পাপা তো ওকে খুব ভালোবাসে, আমার পাপা আমাকে কেন ভালোবাসে না? প্রিয়া শিউরে উঠল এই ভেবে যে ঘরের এই পরিবেশে তার নিজের জীবনের সাথে সাথে তার ছেলের শৈশব, তার সারল্য আর তার ভবিষ্যৎ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। শনিবারের সকাল ছিল। রাহুলকে অফিসে যেতে হবে বলে প্রিয়া ঘরে রাখা ইস্ত্রি বোর্ডে তার শার্ট ইস্ত্রি করছিল। ওদিকে বিছানায় ৪ বছরের আদিত্য লাফালাফি করছিল। সে নিজের মনেই মগ্ন ছিল। আদিত্য বাবা, ধীরে, পড়ে যাবি কিন্তু। প্রিয়া একবার বারণ করল। আদিত্য, শুনলি না তুই? পড়ে যাবি বাবা, বসে থাক। প্রিয়া দ্বিতীয়বার আদর করে বোঝাল। কিন্তু আদিত্য নিজের ধনুতেই ছিল। সে আরও জোরে লাফাতে শুরু করল এবং হঠাৎ এক বিকট শব্দ হল। আদিত্য বিছানা থেকে পিছলে মেঝেতে পড়ে গিয়েছিল। তার মাথা মেঝেতে খুব জোরে লেগেছিল। মাম্মি! আদিত্য চিৎকার করে উঠল। প্রিয়া স্ত্রী ছেড়ে আদিত্যের দিকে দৌড়ে গেল, তাকে কোলে তুলে নিল,
তার মাথা বুলিয়ে দিল এবং কোনোভাবে তাকে শান্ত করল। বাবা, কাঁদিস না, মাম্মি আছে তো, কিচ্ছু হয়নি। প্রিয়া তার আঁচল দিয়ে আদিত্যের চোখের জল মুছিয়ে দিচ্ছিল আর তাকে বুকে জড়িয়ে আদর করছিল। 5 মিনিট পর যখন আদিত্যের কান্না থামল, প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তখনই হঠাৎ তার নাকে কিছু পোড়ার গন্ধ এলো। সে ঘুরে তাকাতেই তার বুক ধক করে উঠল। শার্ট পুড়ছে। রাহুলের নীল শার্টের ঠিক মাঝখানে একটা বড় বাদামি পোড়া দাগ হয়ে গেছে। হে ভগবান, এখন কি হবে? প্রিয়ার ঠোঁট কাঁপতে লাগল। সে ভয়ে থরথর করে কাঁপছিল। তখনই বাথরুমের দরজা খুলে রাহুল স্নান সেরে ঘরে এলো। সে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করল, শার্ট রেডি হয়েছে? প্রিয়া ঘাবড়ে গিয়ে বলল, ও, আদিত্য পড়ে গিয়েছিল তাই আমি। রাহুল মাঝপথেই তার কথা থামিয়ে দিল। আমাকে তোমার বাহানা শুনতে হবে না, শার্ট দাও। সে প্রিয়ার হাত থেকে শার্টটা ছিনিয়ে নিল। শার্টটা দেখেই রাহুলের মুখ রাগে লাল হয়ে গেল। এ কি করেছিস তুই? রাহুল গর্জে উঠল। এটা আমার নতুন শার্ট ছিল, 3000 টাকার, আর তুই এটাকে বরবাদ করে দিলি। সরি, ওটা ভুল করে। কিসের ভুল করে? আর কতবার ভুল করবি? চিৎকার করতে করতে রাহুল এক সজোরে থাপ্পড় প্রিয়ার গালে কষিয়ে দিল। প্রিয়ার গলা কান্নায় ভিজে এলো। আখেরে আমিও তো মানুষ। এই ধরনের ব্যবহার সহ্য করা আর আমার পক্ষে সম্ভব নয়। রাহুল ঝট করে তার চুল ধরে টানতে টানতে বলল, আচ্ছা, তা কি করবি বল না? আহ! প্রিয়া চিৎকার করল। কিন্তু তখনই 4 বছরের আদিত্য তার ছোট ছোট হাতে পাপার পায়ে ঘুষি মারতে লাগল। সে কাঁদছিল আর চিৎকার করছিল, না, মাম্মিকে মারবেন না, আপনি পচা, মাম্মিকে ছেড়ে দিন। ঘাবড়ানো আর ভয়ের চোটে তার গলা কাঁপছিল। তার চোখে আতঙ্ক ছিল, কিন্তু নিজের মাকে বাঁচানোর জেদও ছিল। কিন্তু রাহুল যেন রাগে পাগল হয়ে গিয়েছিল। আচ্ছা, তুইও তোর মায়ের মতো কথা বলবি? বড় রক্ষাকর্তা হয়েছিস, আজ তোরও ব্যবস্থা করছি। রাহুল নিজের সর্বশক্তি দিয়ে হাত তুলল ওই 4 বছরের নিষ্পাপ বাচ্চার উপর। ঠিক সেই মুহূর্তে প্রিয়া বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ে আদিত্যকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। রাহুলের সেই ভারী হাত, যা আদিত্যের কোমল গালে পড়ার কথা ছিল, তা প্রিয়ার মুখে পড়ল। থাপ্পড়টা এত জোরে ছিল যে মাথা ঝিমঝিম করে উঠল। প্রিয়া আদিত্যকে শক্ত করে নিজের আঁচলে লুকিয়ে নিল এবং এত জোরে চিৎকার করল যে ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। খবরদার রাহুল! রাহুলের হাত হাওয়ায় থমকে গেল। সে স্তব্ধ হয়ে গেল। সে আজ পর্যন্ত প্রিয়ার এই গলা শোনেনি, আর আজ সে গর্জন করছে, যদি আমার আদিত্যের গায়ে একটা আঁচড়ও লাগে, তবে আমি ভুলে যাব যে তুমি আমার স্বামী। আমি এই ঘরকে শ্মশান বানিয়ে দেব। প্রিয়ার এই দুর্গার মতো রুদ্র রূপ দেখে রাহুল এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তার পুরুষত্ব এক নির্ভীক মায়ের সামনে বামন হয়ে গেল। তখনই রাহুলের ফোন বাজল। তার বসের ফোন। তোর সাথে আমি সন্ধেবেলা এসে বুঝে নেব, বলতে বলতে সে অন্য একটা শার্ট পরে পা আছড়াতে আছড়াতে ঘর থেকে বেরিয়ে গেল। রাহুল চলে যাবার পর প্রিয়া কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। সে আদিত্যের চোখের জল মুছিয়ে দিল, তার কপালে চুমু খেল। কিন্তু আদিত্য ট্রমার মধ্যে ছিল, সে থরথর করে কাঁপছিল। প্রিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে এই নরকে সে আর থাকতে পারবে না। তার মন বলছিল এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালিয়ে যেতে। কিন্তু তার মস্তিষ্ক বলল, না প্রিয়া, জোশ নয়, হোশ দিয়ে কাজ করতে হবে। তার সবার আগে একটা মাথার উপর ছাদ দরকার ছিল, যেখানে সে আর তার বাচ্চা সুরক্ষিত থাকতে পারে। হঠাৎ তার কলেজের বান্ধবী রিয়ার কথা মনে পড়ল। রিয়ার স্বামী প্রপার্টি ডিলিংয়ের কাজ করত। প্রিয়া রিয়াকে ফোন করল। হ্যালো রিয়া, আমি প্রিয়া বলছি। সে সংক্ষেপে নিজের পরিস্থিতি জানালো। রিয়া, আমাকে আজই ঘর ছাড়তে হবে। আমার একটা ঘর চাই। ভাড়া কম হলেও জায়গাটা যেন সুরক্ষিত হয়। আমার সাথে আদিত্য আছে। রিয়া তার ঘাবড়ানো বুঝতে পারল। সে তার স্বামীর সঙ্গে কথা বলল এবং আধা ঘন্টার মধ্যে প্রিয়াকে পাল্টা ফোন করল। প্রিয়া, চিন্তা করিস না, আমার বাড়ি থেকে 2 গলি পরেই এক আন্টির বাড়ি আছে। সেখানে 3 তলায় একটা ঘর খালি আছে। লিফট নেই বলে ভাড়া কম, কিন্তু আন্টি আর আশেপাশের লোক খুব ভদ্র। তুই শুধু চলে আয়। প্রিয়ার ধরে প্রাণ এলো। সে একটা ব্যাগে নিজের আর আদিত্যের কয়েকটা জামাকাপড় গুজল। বাচ্চার খাওয়ার জিনিস আর প্রয়োজনীয় সামগ্রী নিল। সবজি আর রেশন থেকে বাঁচিয়ে সে কিছু টাকা জমিয়ে রেখেছিল। সে সেই টাকা আর বাপের বাড়ি থেকে পাওয়া ছোটখাটো গয়নাও তুলে নিল। সন্ধ্যা হল। শাশুড়িমা নিজের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মালিনী ভাবি নিজের ঘরে টিভির আওয়াজ বাড়িয়ে বসেছিলেন। এটাই সুযোগ ছিল। সে আদিত্যকে কোলে তুলে নিল এবং পেছনে না তাকিয়ে নিঃশব্দে প্রধান দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাত 11টা বাজে। রাহুল যখন বাড়ি ফিরল, সে মদে চুরছিল। সে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল যে আজ প্রিয়াকে শিক্ষা দেবে।
সে দরজায় লাথি মেরে ঢুকল এবং সোফায় গা এলিয়ে দিল। প্রিয়া, জলান। কোনো উত্তর এলো না। তার মেজাজ চড়ে গেল। প্রিয়া, কি কালা হয়ে গেছিস? তবুও কোনো সাড়া নেই। সে উঠে আগে তার মায়ের ঘরে গেল, তারপর ভাবির ঘরে। মালিনী ভাবি সুযোগ বুঝে বরাবরের মতো আগুনে ঘি ঢেলে দিল। দেউরজি, মহারানী দুপুর থেকে গায়েব। নির্ঘাত কোনো ইয়ার দোস্তের সাথে ফুর্তি করতে গেছে। বাচ্চাকেও সাথে নিয়ে গেছে যাতে ফিরে এসে বাহানা বানাতে পারে। এটা শোনা মাত্রই রাহুলের নেশা আর রাগ দুটোই পাগলামির সীমা ছাড়িয়ে গেল। সে পাশে থাকা ফুলদানি তুলে দেয়ালে আছড়ে ভাঙল। আশু কাজকে এমন মার মারাবো যে ও মৃত্যুর জন্য আকুতি করবে। তার বিশ্বাস ছিল প্রিয়া যাবে কোথায়, সকাল নাগাদ কাঁদতে কাঁদতে ফিরে আসবেই। পরের দিন সকাল হল, সূর্য উঠল, কিন্তু প্রিয়া ফিরল না। রাহুলের মাথা নেশা আর রাগে ফেটে যাচ্ছিল। সে আবার প্রিয়াকে ফোন করল। এবার প্রিয়া ফোন ধরল। হ্যালো? রাহুল গর্জে উঠল। কোথায় তুই? চুপচাপ বাড়ি আয়, নয়তো। ওপাশ থেকে প্রিয়ার গলা এলো, চিৎকার করবেন না, আমি আর ওই বাড়িতে কখনো ফিরব না। রাহুল স্তব্ধ হয়ে গেল। কি আজে বাজে বকছিস? তোর এত সাহস? রাস্তায় না খেয়ে মরবি? প্রিয়া শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল, না খেয়ে মরা মঞ্জুর, কিন্তু আমার ছেলেকে ওই নরকে এক মুহূর্ত রাখব না। রাহুল সজোরে রাক্ষসের মতো হেসে বলল, ভালো কথা, আমিও দেখছি টাকা ছাড়া কতদিন থাকিস। ভিক্ষা করার দশা হলে আবার আমার পায়েই এসে পড়বি। প্রিয়া ফোন কেটে দিল। রিয়ার সাহায্যে ঘর তো পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা খালি ছিল। প্রিয়া আদিত্যকে মাদুরে শুইয়ে দিল। সে তার টাকা গুনল। যত টাকা আর গয়না তার কাছে ছিল তাতে ভাড়া আর রেশন মিলিয়ে বড়জোর 2-3 মাস চলতে পারত। তারপর কি? পরের দিন থেকেই প্রিয়া শহরের স্কুল ও কলেজে চাকরির জন্য গেল, কিন্তু কোথাও পদ খালি নেই, আবার কোথাও উত্তর এলো, মিসেস প্রিয়া, আপনার এক্সপিরিয়েন্স ঠিক আছে, কিন্তু গত 6 বছরের গ্যাপ আছে। এখন সিলেবাস বদলে গেছে। সরি, আমাদের আপডেটেড টিচার চাই। কোথাও বয়সের দোহাই, কোথাও গ্যাপের বাহানা, আবার কোথাও সুপারিশের প্রয়োজন। কয়েকদিন ধরে এভাবেই চলতে থাকল। সে সব জায়গা থেকে না শুনছিল। সে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। বসে বসে সে নিজেকে প্রশ্ন করল, আমার কাছে এমন কি আছে যা আমি পৃথিবীকে দিতে পারি? তখনই 4 বছরের আদিত্যের নিষ্পাপ গলার আওয়াজে প্রিয়ার ভাবনার জাল ছিঁড়ে গেল। মাম্মি, খিদে পেয়েছে। প্রিয়া নিজের ক্লান্তি ভুলে গেল এবং দ্রুত উঠল। রেশন কম ছিল, কিন্তু প্রিয়ার হাতে জাদু ছিল। সে অল্প ডাল আর চাল বসালো এবং তাতে নিজের হাতে কুটে নেওয়া মশলার ফোড়ন দিল। সেই সময় দরজায় টোকা পড়ল। প্রিয়ার বান্ধবী রিয়া তার খোঁজ নিতে এসেছিল। আরে প্রিয়া, এটা কিসের সুন্দর গন্ধ আসছে? রিয়া ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল। ডাল ভাত করেছি রিয়া, তুমিও খাও না? রিয়ার মানা করা সত্ত্বেও প্রিয়া তার জন্য ভালোবেসে খাবার পরিবেশন করল। রিয়া প্রথম গ্রাস মুখে নিতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ওয়াও প্রিয়া, এত দারুণ স্বাদ, এর সিক্রেট কি? প্রিয়া ধীরে হাসল। সিক্রেট কিছু না রিয়া, আমি শুধু বাজার থেকে গুঁড়ো মশলা ব্যবহার করি না, শিল নোড়ায় নিচু মশলা তৈরি করি, আর আচার তো আমার হাতের জাদু। রিয়ার চোখে এক চমক এলো। প্রিয়া, তোর হাতে তো সোনার খনি, আচারের বিজনেস কেন শুরু করছিস না? আজকের যুগে সবাই বিশুদ্ধতা খুঁজছে। প্রিয়ার কথাটা ঠিক মনে হলো। সে তার বেঁচে যাওয়া পুঁজি দিয়ে কিছু কাঁচা আম আর মশলা কিনল। সেগুলো রোদে শুকালো, আচার তৈরি করল এবং ছোট ছোট জারে প্যাক করল। শুরুটা খুব কঠিন ছিল। প্রিয়া তার এলাকার 3-4 জন ছোট দোকানদারকে স্যাম্পল দিল। ভাই সাহেব, যদি ক্রেতারা পছন্দ করে তবেই টাকা দেবেন। 2 দিন পরেই এক দোকানদারের ফোন এলো। বোন, ওই আচার আরও আছে কি? ক্রেতারা তো পাগল হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে এটা কোন কোম্পানির। ধীরে ধীরে চাহিদা বাড়তে লাগল। প্রিয়া আর পেছনে ফিরে তাকায়নি। সে দিনরাত পরিশ্রম করত। আদিত্যকে ঘুম পাড়িয়ে রাত জেগে আচার তৈরি করত আর প্যাক করত। একটা ছোট দোকান থেকে শুরু হওয়া সফর এখন একটা ছোট ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রিয়ার কুটির শিল্প এখন একটা বড় ব্র্যান্ড হতে শুরু করেছিল। ওদিকে রাহুলের বিশ্বাস ছিল একদিন প্রিয়া হন্যে হয়ে নাকে খত দিয়ে ফিরে আসবেই। কিন্তু প্রিয়া তালাকের নোটিশ পাঠিয়ে দিল। যখন রাহুলের কাছে কোর্ট থেকে তালাকের নোটিশ পৌঁছল, সে তেলে বেগুনে জ্বলে উঠল। সে রাগে উকিলকে ফোন করল। আমি ওই মহিলাকে বরবাদ করতে চাই, আমার বাচ্চার কাস্টডি চাই, ওকে বাচ্চার জন্য আজীবন তড়পাতে হবে। ওদিকে যে ভাবির কথায় রাহুল নিজের ঘর জ্বালিয়েছিল, এখন সেই ভাবি তার আসল রূপ দেখালো। নোটিশ আসার পর রাহুল যখন খাবার চাইল, মালিনী ভাবি টিভির রিমোট ঘোরাতে ঘোরাতে রুক্ষভাবে বলল, রান্না হয়নি দেওরজি, আমি এখানে কারো ঝি হয়ে আসিনি।
নিজের বউকে তো তাড়িয়েছেন, এখন আমার কাছ থেকে আশা করবেন না। রাহুল স্তব্ধ হয়ে গেল। আগে এইভাবেই বলতো, দেওরজি চিন্তা করবেন না, আমি তো আছি। আজ তার সুর বদলে গেছে। বাড়িতে এখন প্রতিদিন অশান্তি হতে লাগল। বিরক্ত হয়ে রাহুল চেন্নাইতে ট্রান্সফার নিয়ে ঘর ছেড়ে চলে গেল। তার মনে হয়েছিল দূরে গেলে শান্তি পাবে, কিন্তু শান্তি তো সে নিজেই নিজের হাতে ধ্বংস করে ফেলেছিল। কোর্টের তারিখের দিন এলো। রাহুল চেন্নাই থেকে কলকাতা এলো। কোর্টরুম ভিড়ে ঠাসা ছিল। একপাশে রাহুল তার দামি উকিলকে নিয়ে দাঁড়িয়েছিল, আর অন্য পাশে প্রিয়া, সাধারণ শাড়ি পরা কিন্তু মুখে সত্যের তেজ। রাহুলের উকিল চরিত্র হনন দিয়েই শুরু করলেন। জাজ সাহেব, এই মহিলা 5 বছর পর্যন্ত চুপ ছিল। আজ হঠাৎ তার ঘরোয়া হিংসার কথা মনে পড়ল। এইসব নাটক। সত্যি তো এটাই যে মিসেস প্রিয়া স্বাধীন থাকতে চায়, তাই আমার মক্কেলের থেকে তালাক চায়। প্রিয়ার চোখে জল নয়, আগুন ছিল। সে দৃঢ়ভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি চুপ ছিলাম। এর মানে এই নয় যে আমি ভুল ছিলাম, বরং এই কারণে যে আমি আমার ঘর বাঁচাতে চেয়েছিলাম। আমি আমার সহ্যশক্তির শেষ সীমা পর্যন্ত সয়েছি জাজ সাহেব। কিন্তু যখন আমার ছেলের জীবনের ওপর কথা এলো, তখন আমি এই পদক্ষেপ নিয়েছি। উকিল প্যাচ পাল্টালেন। ইয়োর অনার, যে মহিলার চালচলনই ঠিক নেই, যে কাউকে না বলে ঘর থেকে পালিয়ে গেছে, এমন এক দায়িত্বজ্ঞানহীন মাকে বাচ্চার কাস্টাডি কিভাবে দেওয়া যায়? প্রিয়া ঘাবড়ে না গিয়ে নিজের মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের তালিকা জাজের সামনে রাখল। ওই কাগজগুলোতে নথিবদ্ধ প্রতিটি আঘাত রাহুলের বর্বরতার সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু কেসের সবথেকে বড় মোড় তখন এলো যখন ছোট্ট আদিত্যকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। 5 বছরের আদিত্যকে জাজ সাহেব নিজের কাছে ডাকলেন আর আদর করে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কার সাথে থাকতে চাও, মাম্মি না পাপা? আদিত্যের চোখে সেই ভয় ভেসে উঠল। সে জাজকে বলল, আমি আমার মাম্মির সাথে থাকব। পাপা খুব খারাপ। ও মাম্মিকে খুব মারে, জোরে জোরে চিৎকার করে। মাম্মি সারা রাত কাঁদত। আমার পাপাকে খুব ভয় লাগে, আমি ওনার কাছে যেতে চাই না। এক নিষ্পাপ বাচ্চার সাক্ষ্য রাহুলের সব মিথ্যে, সব টাকা আর সব যুক্তিকে ধূলিসাৎ করে দিল। রায় প্রিয়ার পক্ষে গেল। জাজ রাহুলকে আদেশ দিলেন যে সে প্রিয়া ও বাচ্চার ভরণ পোষণের জন্য প্রতি মাসে 25,000 টাকা দেবে। রাহুল কোর্ট থেকে বেরোল পরাজিত ও অপমানিত হয়ে। তার মনে হয়েছিল সে কেস জিতে যাবে, কিন্তু আজ এক বাচ্চার সত্য তাকে হারিয়ে দিয়েছিল। আর আজ 8 মাস পর রাহুল ওই 25,000 টাকা দিতে প্রিয়ার বাড়িতে পৌঁছেছিল। তার মনে এখনও সেই বিষ ছিল। সে ভেবেছিল প্রিয়াকে জীর্ণ অবস্থায় দেখবে, রুটি জোটানোর উপায় থাকবে না। কিন্তু এখানে তো দৃশ্য উল্টোই ছিল। প্রিয়া অসহায় নয়, মালকিন হয়ে দাঁড়িয়েছিল। যখন প্রিয়া তার টাকা প্রত্যাখ্যান করল, তখন রাহুলের অহংকার তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য উস্কাতে লাগল। সে ঘুরে দাঁড়াতেই প্রিয়ার আওয়াজ তাকে থামিয়ে দিল। থামুন রাউনবাবু, যখন এসেই পড়েছেন তখন একটা দৃশ্য দেখে যান। মাথা যদি না ঘুরে যায় তো আমার নাম বদলে দেবেন। রাহুলের পা থমকে গেল। এক অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরল। আখেরে প্রিয়ার কাছে এমন কি আছে যা তাকে ভয় দেখাতে পারে? এক পলকেই সে নিজের মাথায় হাজার চিন্তা করে নিল। অবশেষে সে ঘুরল। প্রিয়া সেই বড় পর্দার কাছে দাঁড়িয়েছিল। রাহুলের শ্বাস আটকে গেল এবং প্রিয়া এক ঝাটকায় ওই পর্দাটা সরিয়ে দিল। পর্দার আড়ালে যা ছিল তা দেখে রাহুলের চোখের মনি বড় হয়ে গেল। তার হাত থেকে টাকার খামটা নিচে পড়ে গেল। তার গলা দিয়ে সজোরে চিৎকার বেরোল, মা! সামনে এক খাটে আর কেউ নয়, রাহুলের বৃদ্ধা এবং পঙ্গু মা সরলা দেবী বসেছিলেন। পরিষ্কার পোশাক পরা, মুখে প্রশান্তি, আর কোলে আদিত্য মাথা রেখে ঘুমিয়েছিল। তার মা তাকে একদৃষ্টে তাকিয়ে দেখছিলেন। রাহুলের পুরো শরীর কাঁপতে লাগল এবং টলমল পায়ে দৌড়ে মায়ের কাছে গেল এবং তার হাঁটুর কাছে বসে পড়ল। তার গলা শুকিয়ে গিয়েছিল। মা, এসব কি? তুমি এখানে? তুমি তো বাড়িতে ছিলে ভাবের কাছে। তাহলে তুমি এই মহিলার বাড়িতে কি করছো? সরলা দেবী রাহুলের হাত নিজের হাঁটু থেকে সরিয়ে দিলেন। তার চোখে এখন মমতা নয়, বরং এক গভীর যন্ত্রণা আর আগুন ছিল। ঘর? কোন ঘর বাবা? সরলা দেবীর গলা কাঁপল। যেদিন তুই চেন্নাইবে শিফট হয়ে গেলি, তার পরের দিনই তোর ভাবি তার আসল রূপ দেখালো। সে বলল, আমি কোনো বৃদ্ধ পঙ্গুর বোঝা বইতে পারব না, এবং আমাকে এক বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে এলো। রাহুলের চোখের মনে স্থির হয়ে গেল। বৃদ্ধাশ্রম? হ্যাঁ, বৃদ্ধাশ্রম। সরলা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু ওই আশ্রম নরক ছিল বাবা। সেখানে আমাদের মতো অসহায় বৃদ্ধদের দুবেলা রুটির বদলে জানোয়ারের মতো কাজ করানো হতো। আমি আমার এই কাঁপানো আঙুল দিয়ে সারাদিন শাকসবজি ছাড়াতাম, না থেমেই ঘর মুছতাম। তবে গিয়ে দুবেলা খাবার মিলত। কোনো বৃদ্ধ পাঁপড় বেলত,
কেউ পরিষ্কার করত তো কেউ এঁটো বাসন মাজত। আমি প্রতিদিন ভগবানের কাছে মৃত্যু চাইতাম রাহুল। রাহুলের কলজে যেন মুখে উঠে এলো। তার মনে হলো কেউ যেন ফুটন্ত তেল তার কানে ঢেলে দিল। সে তো ভালো যে আমাদের প্রতিবেশী বিমলা একদিন সেখানে কম্বল দান করতে এলো এবং আমাকে চিনে ফেলল। ও প্রিয়াকে খবর দিল। আর তুই জানিস রাহুল, এই মেয়েটা যাকে তুই জীবন্ত মেরে ফেলেছিলি, এই খবর পাওয়া মাত্রই ও দৌড়ে এলো, সরলা দেবীর গলা ধরে এলো। যখন প্রিয়া সেখানে পৌঁছাল, আমার অবস্থা দেখেও চিৎকার করে কেঁদে উঠল। ওখানকার ম্যানেজারের সাথে লড়াই করে ও আমাকে ছাড়িয়ে আনলো এবং আমাকে সেখান থেকে সোজা নিজের বাড়িতে নিয়ে এলো। ও আমার যে সেবা করেছে তা হয়তো আমার নিজের মেয়ে থাকলেও করতে পারত না। রাহুলের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গিয়েছিল। তার অহংকার, তার রাগ, তার পুরুষত্ব সবকিছু চুরমার হয়ে গিয়েছিল। সে হাঁটু গেড়ে সেখানেই মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখ থেকে অনুশোচনার জল ঝরতে লাগল। সে হাত জোর করে মাথা নিচু করে বলল, মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও মা, সব দোষ আমার। তোমাকে ছেড়ে আমার যাওয়া উচিত হয়নি, কিন্তু এখন আমি এসে গেছি না, আমি সব ঠিক করে দেব। রাহুল প্রিয়ার দিকে এক ঘৃণা ভরা নজর দিল এবং বলল, আমি এই মহিলার কোনো এহসান নিতে চাই না। চলো মা, আমার সাথে চলো। সরলা দেবী রাহুলের চোখের দিকে তাকালেন। এহসান তুই মানিস বা না মানিস রাহুল, এহসান তো এই মেয়েটা তোর ওপর অনেক করেছে, কিন্তু তুই কোনোদিন তার কদর বুঝিসনি। তুই একটা হীরাকে পাথর মনে করে হোঁচট মেরেছিস। রাহুল স্তব্ধ হয়ে রইল। সরলা দেবী প্রিয়ার হাত শক্ত করে ধরলেন এবং নিজের শেষ সিদ্ধান্ত শোনালেন। তোর কি মনে হয় আমি তোর সাথে যাব? আরে তুই তো মানুষের রূপী এক জানোয়ার, যে এই দেবীর মতো মেয়েটাকে তর্পিয়েছিস। বেঁচে থাকতে নিজের মাকে নরকে ছেড়ে গেছিলি। আর এই প্রিয়া, ও হলো সেই যে আমাকে ওই নরক থেকে বের করে এনে নিজের চোখের মুনির মতো আগলে রেখেছে, মন্দিরের মূর্তির মতো পূজা করেছে আমাকে। সম্পর্ক রক্তের নয়, মনের হয়। আজ থেকে প্রিয়াই আমার মেয়ে। আমি আমার মেয়ের কাছেই থাকব মরণ পর্যন্ত। তুই যেতে পারিস। রাহুলের মনে হল কেউ যেন তার অস্তিত্বই মুছে দিল। তার নিজের মা তাকে ত্যাগ করলেন। সে ধীরে ধীরে উঠল। এখন তার কাছে স্ত্রী নেই, ছেলে নেই এবং মাও নেই। মেঝেতে পড়ে থাকা ওই 25,000 টাকা এখন তার কাছে নিছক কাগজের টুকরো মনে হচ্ছিল। সে ঘুরল এবং ভারী পায়ে মাথা নিচু করে দরজার বাইরে বেরিয়ে গেল। পেছনের ঘরে এক অন্যরকম দৃশ্য ছিল। প্রিয়া, আদিত্য এবং সরলা দেবী তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। তাদের চোখে জল ছিল। প্রিয়া প্রমাণ করে দিয়েছিল যে নারী যখন তার সাহসিকতা আর আত্মমর্যাদা নিয়ে সামনে এগিয়ে যায়, তখন সে শুধু নিজের জীবনই বদলে দেয় না, বরং সমাজ যাদের দুর্বল ভেবে ভুল করে তাদের সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাহুলের সাথে যা হয়েছে তা কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক দেবেন। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।